আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মহিউদ্দিন হাসান। পদার্থবিজ্ঞানের আরো একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা গত ক্লাসে আনত তলের কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করেছিলাম এবং আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ করেছিলাম যেগুলা বোর্ডে এবং আমাদের কলেজে এসে থাকে। তো আজকে আমরা আনত তলে শক্তির নিত্যতা বিষয়টা নিয়ে আলোচনা করব। কিভাবে প্রত্যেকটা পয়েন্টে একটা আনত তল বেয়ে নামার সময় প্রত্যেকটা পয়েন্টে কিভাবে মোট শক্তিটা মেনে চলে সেই শক্তির নিত্যতা নিয়ে আজকে আমরা আলোচনা করব। সবাই খাতা কলম নিয়ে বসবে আর পুরোটা ক্লাস জুড়ে আমার সাথে থাকবে বলে আশা করছি। আমি প্রশ্ন লিখছি। চারশো গ্রাম বড় একটি বস্তু দেওয়া আছে আমাদেরকে। এটা এ পয়েন্ট, সি, বি। তাহলে দেখো আমাদেরকে একটা আনত তল দেওয়া ছিল যেখানে আমাদেরকে এ পজিশনে একটা বস্তুকে গড়িয়ে দেওয়া হচ্ছে এবং এ বি সি টোটাল তিনটা পয়েন্ট কনসিডার করা হলো, যেখানে এ থেকে সি পর্যন্ত 20 মিটার, বস্তুর ভর ছিল 400 গ্রাম, আর আমাকে ভূমি থেকে বি পর্যন্ত একটা ডিসটেন্স বা উচ্চতা 2 মিটার বলে দেওয়া আছে। প্রথম প্রশ্নে চাওয়া হয়েছে সি বিন্দুতে গতিশক্তি নির্ণয় করো। আমি রিকোয়েস্ট করব কেউ যদি আমার প্রিভিয়াস ক্লাসটা না দেখে থাকো তাহলে কাইন্ডলি আগে প্রিভিয়াস ক্লাসে দেখে দেন এই ক্লাসে আসবে, তাহলে তোমাদের বেসিক গুলো ক্লিয়ার থাকবে এবং এটা খুব সহজেই বুঝবে। তাহলে সি বিন্দুতে যেহেতু গতিশক্তি আমি লিখতেছি, প্রথম প্রশ্নের আনসারটা লিখি আমি লিখলাম ইকে মিন্স কাইনেটিক এনার্জি, যেটাকে আমরা বাংলায় গতিশক্তি বলে থাকি। কোন পয়েন্টের জন্য আমি করতেছি? সি বিন্দুর জন্য করতেছি, তাই আমি পাশে সি দিলাম। ইকে সি মানে মিন করছে সি বিন্দুতে গতিশক্তি। তাহলে আমরা ফর্মুলা জানি, হাফ mv স্কয়ার, হাফ লিখলাম, বর আমাদেরকে বলে দেওয়া আছে 400 গ্রাম which is 0.4 কেজি। সি পয়েন্টে বস্তুর ব্যাগ কত ছিল সেটা আমাদেরকে বের করতে হবে। তো তুমি দেখো বি স্কয়ার মানে কি? বি স্কয়ার হচ্ছে ইউ স্কয়ার প্লাস 2as। অনেকে 2gs করবা কিনা এরকম চিন্তা করে দেখো, অফলাইন ক্লাস যখন নিই তখন দেখা যায় অনেকে 2gs এর কথাও চিন্তা করে, বাট তোমাকে বুঝতে হবে এটা যখন তল বেয়ে বেয়ে পড়তেছে ওই মুখ তবে পড়ার সাথে তুমি এটাকে মিলাবা না, যেহেতু সে একটা তল বেয়ে পড়তেছে তোমাকে এখানে ত্বরণী বের করতে হবে। তাহলে দেখো আমার বি স্কয়ার, আমি যদি এই পাশে একটু দেখাই, বি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2as। এখন তুমি দেখো তো যখন যে পজিশন থেকে সে পড়তেছে সেই পজিশনে একদম ইনিশিয়াল পয়েন্টে কিন্তু সে তার আদিবেগ 0 ছিল, আমি বলতে পারি এটা 0। তুমি যখন এটা করতে যাবা তখন তোমার কি লাগতেছে? ত্বরণ লাগতেছে, ঠিক আছে? তোমার যেহেতু এখানে ত্বরণ লাগতেছে, তাহলে আমি তোমাদেরকে প্রিভিয়াস ক্লাসে দেখাইছি যদি ঘর্ষণ না থাকে একটা তলবে কোনো বস্তু নামে, সেই ক্ষেত্রে ত্বরণ বের করতে হয় কোন ফর্মুলা দিয়ে? a ইকুয়াল g sin θ। তো আমি একটু লিখি a ইকুয়াল g sin θ। ওকে, দেখা যাচ্ছে। তাহলে g এর ভ্যালু আমরা জানি 9.8 sin থিটা। দেখো তো তুমি, যদি এটা 60 ডিগ্রি হয়, যেহেতু সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রি, তাহলে অবশ্যই এই ভ্যালুটা 30 ডিগ্রি, তাই না? সেটা যদি 30 হয় sin 30, যেখানে আমরা বলতে পারি sin 30 এর ভ্যালু হাফ, হাফ ইনটু 9.8 মানে 4.9। সো তুমি পেয়ে গেলে এর ভ্যালুটা 4.9। আর s মানে বোঝানো হচ্ছে সে কোন পজিশন থেকে কোন পজিশনে এসেছে। দেখো ইনিশিয়াল পয়েন্ট এসেছিল এখানে, সে চলে এসেছে সি তে, তাহলে এ থেকে সি তে আসা মানে কত মিটার আসা? 20 মিটার আসা, তাই তো? মনে রাখবা বিভব শক্তির ক্ষেত্রে যখন আমরা h ব্যবহার করি তখন আমরা দেখি ভূমি থেকে সেটা কত উপরে আছে, আর গতিক শক্তি বের করতে গিয়ে যখন আমাদের s লাগে তখন আমরা দেখি সে আগে কোন অবস্থানে ছিল, এখন কোন অবস্থানে এসেছে, কত মিটার এসেছে। তাহলে আমাদের v স্কয়ারের ভ্যালুটা আসে 2 into 4.9 into 20, এটা 196 v স্কয়ারের ভ্যালু আমরা পেলাম। তাহলে 196 আমি বসিয়ে দিচ্ছি, যেহেতু আমার এখানে v স্কয়ার লাগবে তাই আমি এখানে v কে আর রুট স্কয়ারটাকে আমি রুট করার
সরিয়ে দিইনি, ডিরেক্টলি বি স্কয়ারের মানটা এখানে বসিয়ে দিয়েছি। তাহলে আমাদের आंसर আসবে 196 ইনটু 0.4 ইনটু 0.5 39.2 39.2। এটাই ছিল আমাদের প্রথম প্রশ্নের आंसर, যেখানে আমাদের গতিশক্তি চাওয়া হয়েছিল। তুমি যদি এই কাজটা আলাদাভাবে করতে না চাও, তুমি একটা কাজ করতে পারো। তুমি জানো বি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2as, যেখানে আদি ভেক্টর 0, তো তুমি চাইলে বি স্কয়ার জায়গাতে এখানে একসাথে হাফ এম 2as লিখতে পারো। যখন আবার এই 2 এর সাথে এই 2 কাটা যাবে, তুমি কাটা একবার করে দেখতে পারো, জাস্টmas বাকি থাকবে, ওই s টা তোমার আর ত্বরণের সাথে সরণটা যখন গুণ করে দিবা এই মানটা চলে আসবে। ঠিক আছে, সো এভাবেও করতে পারো, চাইলে এক জায়গাতে একসাথে করে ফেলতে পারো। তোমরা হয়তো অলরেডি একটা বিষয় বুঝে গেছো, লাস্ট প্রশ্নে যাওয়ার আগে আমরা आंसर পেয়ে গেছি। বিষয়টা কিভাবে আমি একটু এক্সপ্লেইন করি। দেখো তোমাকে বলছে a b ও c বিন্দুর শক্তি নিত্যতা মেনে চলে কিনা। आंसर মিন্স মানে মোট শক্তির পরিমাণটা কত হবে সেটা আমরা এই গ নাম্বার প্রশ্নে কিন্তু বুঝে গেছি। কিভাবে? দেখো সি বিন্দুতে আমরা যে বের করেছি গতিশক্তি 39.2, তো আমরা দেখেই বুঝতে পারতেছি সি পয়েন্টে তো বিভব শক্তি পাবো না, বিভব শক্তি 0, সে ভূমিতে আছে, তাই না? এখানে বিভব শক্তি হচ্ছে 0। তুমি ভূমিতে কত উপরে আছো সেটার উপর ডিপেন্ড করে বিভব শক্তি পাওয়া যায়। তো তুমি যদি 0 মিটার উপরে আছো, বিভব শক্তি এখানে 0ই আসবে। তার মানে গতিশক্তি আর বিভব শক্তিকে যদি আমি যোগ করি, সেই ক্ষেত্রে 39.2 ই পাবো। সো আমাদের এখন দেখতে হবে সি তে 39.2, বি তে 39.2 এবং এ পয়েন্টে 39.2 আসে কিনা। যদি আসে তাহলে আমাদের শক্তি নিত্যতার সূত্র মেনে চলে। তো চলো আমরা কাজটা করে ফেলি, আমরা এ থেকেই করে আসতে পারি। তাহলে আমি যদি লিখি ই, এটা আমরা লাস্ট প্রশ্নটা সলভ করতেছি। আমি যদি লিখি ই কে সি, সরি সি না, আমরা এ পয়েন্টে করছি, ই কে এ হাফ এম বি স্কয়ার। ওই আগেরই কথা, ই কে মিন্স গতিশক্তি বোঝাচ্ছিলাম, আর এ দ্বারা বোঝাচ্ছি এ বিন্দুতে কাজ করতেছি। সো আমি ম্যাথ যতক্ষণ ধরে করব, আশা করি তোমরা এটা একটু বুঝে নিবা। প্রথমেরটা আমি ই কে মানে গতিশক্তি, ইপি মানে বিভব শক্তি বোঝাবো, আর পরেরটা মিন করবো এখানে আমি কোন বিন্দুতে কাজ করতেছি সেটা। আচ্ছা, তো দেখো আমি একদম সবচেয়ে উপরের পয়েন্টে আসি। তোমরা এই পড়াগুলো ক্লাস 9 10 এ অলরেডি পড়ে এসেছো, যে সর্বোচ্চ উচ্চতায় যখন সে আছে, সে এখানে স্থির ছিল। হ্যাঁ, সে পড়ার আগ মুহূর্তে এখানে স্থির ছিল, তার মানে তার ভেলোসিটি বা বেগ হচ্ছে 0। তো আমি যদি এই বেগকে 0 লিখি, 0 এর সাথে যাই গুণ করি না কেন, ওটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তো আমি লিখতে পারি এটার आंसर হচ্ছে 0 জুল। আমি বাকিগুলো লিখলাম না, যাই গুণ করব 0ই আসবে। দেন আমরা চলে যাই পটেনশিয়াল এনার্জি। ফর্মুলা তোমরা জানো mgh। তো দেখো m এর ভ্যালু হচ্ছে আমাদের 0.4, কেজিতে কনভার্ট করে লিখবো অবশ্যই 9.8, h লাগবে। ওই যে বলতেছিলাম ভূমি থেকে তুমি কত উপরে আছো সেই h-টা আমাদেরকে বসাইতে হবে। তো দেখো তুমি ভূমি থেকে তুমি এতটুকু উপরে আছো, যেটা কিনা ab পয়েন্ট নিয়ে আমি যেহেতু কাজ করতেছি, তাহলে আমার অবশ্যই জানতে হবে a থেকে b এর এই উচ্চতাটা কত, তাহলে আমি এখানে s এর ভ্যালুটা বসাইতে পারবো, তাই না? আচ্ছা, তো এখন তুমি কিভাবে বের করতে পারো? তুমি দেখো তোমাকে s ইকুয়াল 20 বলে দেওয়া আছে, আবার আমাকে একটা কোণ দিয়ে দেওয়া আছে 30 ডিগ্রি। তোমরা নিশ্চয়ই জানো একটা সমকোণী ত্রিভুজের, দেখো এই যে সমকোণের বিপরীতটাকে বলা হয় অতিভুজ। আমরা যে অ্যাঙ্গেল নিয়ে কাজ করতেছি তার বিপরীতটাকে বলা হয় লম্ব, আর তার সংলগ্ন যে বাহুটা আছে সেটাকে বলা হয় ভূমি। তো প্রিভিয়াস ক্লাসে আমি বলছি না যাই না, বাট আজকে আবারও বললাম, কারণ অনেকে চিত্রটাকে ঘুরিয়ে দিলে অতিভুজ লম্ব ভূমি চিহ্ন গিয়ে ভুল করে ফেলে। সো আমি তাই একবার বলে দিলাম। তাহলে এখন দেখো আমার কিন্তু এই অ্যাঙ্গেল নিয়ে কাজ করতেছে, অ্যাঙ্গেলের বিপরীতে লম্ব আছে, ওই লম্বের মানটাই দরকার, তাই না? তো আমি কি করতে পারি? আমি যদি লিখি sin থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হিসেবে কে আছে? AB আছে, আর অতিভুজে কে আছে? AC আছে। আমার যদি লম্ব দরকার, তাহলে AB ইকুয়াল AC sin থিটা। AC এর ভ্যালু ছিল 20, sin থিটার ভ্যালু ছিল 30। তো sin 30 ডিগ্রি মানে হাফ ইনটু 20 মানে 10, তাহলে এটা হচ্ছে 10 মিটার। আমার এই ডিসটেন্সটা পাওয়া গেল 10 মিটার। তাহলে আমি বসিয়ে দিতে পারি, আমার এই পয়েন্টটা ভূমি থেকে 10 মিটার উপরে ছিল, তাই আমি 10 লিখলাম। এবার আমরা ক্যালকুলেশন করি। 0.4 ইনটু 9.8 ইনটু 10, 39.2। দেখো আমাদের গতিশক্তির মান ছিল কিন্তু 0, বিভব শক্তির মান এসেছে 39.2। তো আমরা যদি এই বিন্দুতে মোট শক্তি লিখতে চাই, তাহলে আমরা লিখতেছি E টোটাল, এই পয়েন্টের জন্য E টোটাল, যেটা কিনা গতিশক্তি আর বিভব শক্তিকে যোগ করতে হবে।
তো আমি দেখতে পাচ্ছি 0 এর সাথে এটা যদি যোগ করি আমার आंसर থাকবে 39.2 জুল। ওই যে বলেছিলাম সি বিন্দুতে আমরা মোট শক্তি 39.2 পাচ্ছি, পয়েন্টও কিন্তু তাই পেলাম, 39.2 পেলাম। ঠিক আছে, সো আমাদের এখন বি করতে হবে। আর সিটা তো তোমাদেরকে আগের প্রশ্নে যদি গতি শক্তি দেখাইছি, আর তোমরা জানো এখানে বিয়োগ শক্তি 0, সো এটা না দেখালেও চলতেছে, তোমরা আশা করি বুঝে গেছো। তাহলে আমাদের বি পয়েন্ট নিয়ে আমি একটু দেখিয়ে ফেলি। আচ্ছা, একটা বিষয় একটু খেয়াল করো, আমি যখন বি পয়েন্ট নিয়ে কাজ করতে যাব তখন আমার এই ডিসটেন্সটা কিন্তু দরকার হবে, তাই না? কেন দরকার হবে তোমাকে বললাম না, গতিশক্তি নিয়ে যখন কাজ করবা তখন তো তোমার আসলে লাগবে তুমি কোথা থেকে কোথায় আসছো, তোমার ইনিশিয়াল পয়েন্টে কোথায় ছিল আর তোমার এখন ফাইনাল পয়েন্টে কোথায়, এই যে এই ডিসটেন্সটা আমার নেওয়া লাগবে তখন। তাহলে আমার এই জিনিসটা তো বলে দেওয়া নাই, ঠিক আছে? এটা 20 মিটার ছিল, বাট কোথাও কিন্তু বলে নাই যে বি ঠিক মাঝখানে আছে। যদি মাঝখানে আছে এরকম কোনো ক্লু আমাদেরকে দিত তাহলে 10 ধরে কাজ করে ফেলতে পারতাম, বাট ওটা তো বলে দেয় নাই। তাহলে আমাদের এই মানটা লাগবে। আর বিভব শক্তির এর ক্ষেত্রে লাগবে ভূমি থেকে কত উপরে আছে ওই মানটা আমাদেরকে বলে দিয়েছে 2 মিটার। সো এটা নিয়ে আমাদের আর কোনো মাথা ব্যথা নাই। আমাদের এখন কনসার্নের বিষয় হচ্ছে আমি এ থেকে বিটা কিভাবে বের করতে পারি, ঠিক আছে? আচ্ছা, আগে দেখো আমি যদি লিখি বি পয়েন্টের জন্য ই কে বি হাফ এম বি স্কয়ার হাফ এম বি স্কয়ার জায়গাতে আমি একটু আগে বলেছিলাম তোমাকে তুমি 2as লিখতে পারো, যেহেতু আদিবেগ 0 ছিল তাই 2as 2 যদি কেটে দাও তাহলে ms, আর আমরা ভ্যালুটা বসাবো। m এর ভ্যালু 0.4, a বের করা ছিল আমাদের 4.9। এই যে দেখো আমাদের s লাগতেছে, হ্যাঁ কটুক তার সরল হয়েছে, s টা লাগতেছে। তো এটা বের করার ওয়ে কি হতে পারে তুমি একটু দেখো, এখানে যে 30 ডিগ্রি বলে দেওয়া আছে, তাই তো 30 ডিগ্রি বলে দেওয়া আছে, আবার এখানে বলা আছে 2 মিটার। দেখো তো এই ছোট্ট এই জিনিসটাকে তুমি একটা সমকোণী ত্রিভুজ হিসেবে চিন্তা করো, তাহলে তোমাকে লম্ব দেওয়া আছে, তাই না? আর তোমাকে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে 30 ডিগ্রি। তো আমি তো বুঝতে পারতেছি এটা আমার অতিভুজ। আমি যদি অতিভুজের মানটা বের করতে পারি, বিসিটা অতিভুজের মান যদি আমি বের করে ফেলতে পারি, তাহলে কিন্তু কি করা যাচ্ছে, আমি যে টোটাল 20 থেকে যদি আমি এটাকে বিয়োগ করে দিই তাহলে আমি বাকিটা পেয়ে যাচ্ছি। খুবই সিম্পল একটা বিষয়। সো আমি এটার নাম দিয়ে দিই অলরেডি বি। এখানে যেহেতু বি দিয়েছে এখানে আমরা বি, এখানে বি না রাখি, আমরা এখানে নাম দিতে পারতাম ডি, আর এখানে আমরা নাম দিচ্ছি ই। আচ্ছা, এবার দেখো আমি যদি চাই যে আমি এই অতিভুজটা বের করব, তাহলে আমি কি করতে পারি, আবার বলো sin θ ইকুয়াল আগের মতোই sin θ ইকুয়াল লম্ব বাই অতিভুজ। লম্ব ছিল বি আর অতিভুজ হচ্ছে বিসি। এইবার কিন্তু আমাকে অতিভুজ বের করতে হচ্ছে, হ্যাঁ আমি অতিভুজটা বের করার ট্রাই করতেছি। তো অতিভুজ যদি বের করি বিসি এখানে আসলে ও বিসির জায়গাতে যাবে, তাহলে বিসি ইকুয়াল একটা মান বসিয়ে দিই, বি এর মানটা আমি জানি 2, আর এটা যখন এখানে যাবে থিটা হলো 30 sin 30, তাহলে sin 30 মান হচ্ছে হাফ, ঠিক আছে? এখন 2 কে যখন তুমি হাফ দিয়ে ভাগ দিবা এটা 4 আসবে, তাহলে আমি লিখে দিচ্ছি আমাদের এই ভ্যালুটা হচ্ছে 4 মিটার, যেটা কিনা শুধুমাত্র বি থেকে সি, বি থেকে সি আসতেছে 4 মিটার। তো তুমি দেখো আমার টোটাল কিন্তু প্রশ্ন বল দেওয়া ছিল এ থেকে সি 20 মিটার, আমি এখন বের করলাম বি থেকে সিটা 4 মিটার, তাহলে আমার বাকিটা কত আসে, ডেফিনেটলি 16 মিটার। সো আমি লিখে দিচ্ছি আমার এটা হচ্ছে 16 মিটার, যেটা কিনা এ থেকে বি এর দূরত্ব ছিল। সো দেখো আমি শুরুতে এতে ছিলাম, এখন বি তে আসছি, আমার সেই দূরত্ব লাগতেছিল গতিশক্তির s কোথা থেকে কোথায় আসছি 16 মিটার, এই যে আমি 16 বসিয়ে দিলাম। তাহলে আমাদের কত আসে आंसर 0.4 into 4.9 31.36 এত জুল। এখন আমাদের বিভব শক্তি লাগবে। সো বিভব শক্তি আমি এদিকে করতেছি, বিভব শক্তিটা যেহেতু খুব বেশি কাজ নেই আমার, ই পি কোন পয়েন্টে, বি পয়েন্টে, যেটা কি mgh, তো 0.4 9.8 এইচ এর ভ্যালু তোমাকে বলে দেওয়া আছে, ভূমি থেকে বি পয়েন্টে 2 মিটার উপরে আছে। তাহলে দেখা যাক কত আসে, 0.4 into 9.8 into 2 7.84 জুল। এখন আমাদের দেখার বিষয় এই দুইটাকে যখন আমরা যোগ করব আমাদের টোটাল ভ্যালুটা 39.2 আসে কিনা। তাহলে 31.36 প্লাস 7.84, ইয়েস 39.2। তাহলে আমাদের ই টোটালটা যা পাচ্ছি আমরা, ই টোটাল পাচ্ছি দুটাকে যোগ করলে 39.2 জুল। তা খেয়াল করে দেখো
আমরা একটু আগে কিন্তু এ তে মোট শক্তি বের করেছিলাম, যেটা পেয়েছিলাম কত 39.2। এখন বি তেও পেলাম, এই যে টোটালটা পাইছি বি পয়েন্টে, এটাও পাইলাম 39.2। আর তোমাকে তো আমি এর আগের প্রশ্নে গতিশক্তি সি বিন্দুতে বের করে দেখাইছি 39.2 আসে, আর এখানে বিয়োগ শক্তি তো অবশ্যই 0 আসবে, তাহলে সি পয়েন্টের মোট শক্তিও দাঁড়ায় 39.2। তার মানে এ বি ও সি বিন্দুতে শক্তির নিত্যতা মেনে চলে। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমরা এতক্ষণ যে প্রশ্নটা আমরা সমাধান করছি ওইখানে কিন্তু ঘর্ষণ দেওয়া ছিল না। সো আমি তোমাদেরকে তো প্রিভিয়াস ক্লাসে ঘর্ষণ দেওয়া থাকলে সেক্ষেত্রে কিভাবে ত্বরণ বের করতে হয় বিষয়গুলো দেখিয়েছিলাম। সো আমরা একটা ঘর্ষণ দেওয়া আছে এরকম একটা ম্যাথ করবো এখন। বস্তুর ভর বলা আছে 50 কেজি, ঘর্ষণ বল দেওয়া আছে Fk 2 নিউটন, দেন বলা আছে আমাদের ডি এর ভ্যালুটা 6 মিটার, যেটা কিনা ডিই 6 মিটার। আর একটা ক্লু দেওয়া আছে আমাদেরকে AB ইকুয়াল BC ইকুয়াল CD, এই প্রত্যেকটা দূরত্ব সেম হবে। এবং আমাদেরকে বলে দেওয়া আছে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। আমাদেরকে কি কি চাওয়া হয়েছে আমাদের কাছ থেকে? ঘর্ষণ বল দ্বারা কি তো কাজ চাওয়া হয়েছে, আর লাস্ট প্রশ্নে চাওয়া হয়েছে বি ও সি বিন্দুতে যান্ত্রিক শক্তির নিত্যতা মানবে কিনা। এখানে একটা বিষয় বোঝার আছে, আমি ম্যাথ করাতে গেলে বোঝাবো। ওকে, তাহলে আমরা প্রথম প্রশ্নে যাচ্ছি। আমাদেরকে প্রথম প্রশ্নে চাওয়া হয়েছে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ। তো দেখো আমি সমাধান করছি। কৃত কাজ বের করার জন্য একটা ফর্মুলা কিন্তু আমরা সেই 9 থেকে পড়ে আসছি, W ইকুয়াল Fs cos θ। যখন অ্যাঙ্গেল দিয়ে কাজ করতে হইতো W ইকুয়াল Fs cos θ, তাই না? তো আমাকে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ চাইছে। এখন তুমি দেখো আমি যে ফর্মুলা অ্যাপ্লাই করি W ইকুয়াল Fs cos θ, বলো এই বলটা কোন বল? বলছে ঘর্ষণ বল দ্বারা কাজ বের করতে, তাহলে ডেফিনেটলি আমি এখানে F কে দিতেই পারি, যেহেতু আমি ঘর্ষণ বল দ্বারা কাজ চাচ্ছি। সেই ভ্যালুটা হচ্ছে কত 2 নিউটন। S এর মানটা কত? এই পজিশন থেকে সে এখানে চলে এসেছে, তাহলে আমি তো এই মানটা এখনো বের করি নাই, তাহলে আমার সেই মানটা লাগবে। তো তুমি দেখো তোমার কাছে 30 ডিগ্রি বলে দেওয়া আছে, তোমাকে লম্ব বলে দেওয়া আছে, তোমাকে অতিভুজ বের করতে হবে। তাহলে আমরা করে ফেলি আগের মতো করে। sin θ ইকুয়াল লম্ব বাই অতিভুজ, লম্বে আছে 6, অতিভুজ হচ্ছে AD। তাহলে AD যখন এখানে আসবে 6 ডিভাইড বাই sin 30 এখানে যাবে, যেটা এখানে হাফ। তো 6 ডিভাইড বাই হাফ মানে 12 মিটার। আমাদের A থেকে D পর্যন্ত হচ্ছে 12, তাহলে আমরা লিখে রাখতে পারি যে A থেকে D এর মানটা পাওয়া গেল 12 মিটার, তাই না? সো ঘর্ষণ বল দ্বারা কাজ বের করতেছিলাম, বস্তুটা এখান হতে এখানে আসছে, তার মানে তার সরণ হচ্ছে টোটাল 12, লিখলাম 12 ইনটু cos। এই জায়গাতে অনেকেই কেন জানি ভুল করে থাকে, তবে তোমরা মনে রাখবা এখানে যে অ্যাঙ্গেলটা নিতে হয় কাজের বেলায় সেটা হচ্ছে বল প্রয়োগ করছি কোন দিকে আর সরণ হয়েছে কোন দিকে তার মধ্যবর্তী কোণ। আই রিপিট, বল প্রয়োগ করছি কোন দিকে আর সরণ হয়েছে কোন দিকে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা নেওয়া লাগে। সো তুমি দেখো তো ঘর্ষণ বল তো অলওয়েজ গতির বিরুদ্ধে কাজ করে, তাই না? বস্তু যখন নিচে পড়তেছিল, বস্তু যখন নিচের দিকে আসতেছিল, বস্তু আসতেছে এইদিকে, ঘর্ষণ বল কাজ করছে তার বিরুদ্ধে, তার মানে ঘর্ষণ বল এইদিকে কাজ করছে, তাই না? তাহলে দেখো ঘর্ষণ বলটা দেওয়া হয়েছে কিন্তু ওইদিকে, তাই না? তার বলটা দেওয়া হয়েছে এইদিকে, বাট সরণ হয়েছে এইদিকে। ঘর্ষণ বল তো খুবই অল্প মানের বল, সে তো একটা বস্তুকে থামিয়ে রাখতে পারে না বা তাদেরকে নিয়ে যাইতে পারে না, বরঞ্চ আমাদেরকে একটু বাধা সৃষ্টি করে আমাদের ত্বরণটাকে একটু হ্রাস করে ফেলে, ঠিক আছে? তো দেখো ও বল প্রয়োগ করছে ওইদিকে, বাট বস্তু আসছে এইদিকে, সরণ করছে এইদিকে, তাহলে বল আর সরণের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত? বল আর সরণের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি, ঠিক আছে? সো আমি লিখছি 180 ডিগ্রি। cos 180 এর ভ্যালু হচ্ছে -1, তো 12 গুণে 24 আর -1 -24, এত জুল। দেখো আমরা পেয়ে গেছি ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ -24 জুল। আরেকটা বিষয় দেখো, A B B C C D যেহেতু সেম বলা হয়েছে, আমাকে টোটাল যখন 12 পাইছে আর এগুলো যেহেতু সেম, তার মানে A থেকে B 4, B থেকে C ও 4 আর C থেকে D এর ডিসটেন্সটাও 4। আমাদের এই প্রশ্ন শেষ। তো আমি এই প্রশ্নের জন্য যা যা লিখছিলাম ওগুলো মুছে দিই। তাহলে আমাদের এখানে ছিল 4, প্রত্যেকটা 4 মিটার করে, আইডি ছিল 12 মিটার, এখানে 50 কেজি ছিল। ওকে, চলো বি ও সি বিন্দুতে যান্ত্রিক শক্তির নিত্যতা মেনে চলে কিনা সেটা আমরা দেখি। এই ক্ষেত্রে কিন্তু ঘর্ষণ দেওয়া আছে। সো দেখো আমরা গত
প্রিভিয়াস ক্লাসে আমরা দেখিয়ে ফেলেছি যখন ঘর্ষণ দেওয়া থাকে তখন ত্বরণটা কিভাবে বের করতে হয় আমরা চিত্র এঁকে প্রত্যেকটা লাইন লাইন বুঝাইছি যে কেন এখানে ত্বরণটা এইভাবেই বের করতে হবে, ঠিক আছে। সো আমি আবার একটু বলি, তোমাদের যাদের এই ক্লাসটা তোমরা যদি এই ক্লাসে করে থাকো, প্রিভিয়াস ক্লাসে না করে থাকো, সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব প্রিভিয়াস ক্লাসটা যদি একটু করে আসো তাহলে তোমাদের এগুলো বুঝতে অনেক বেশি সুবিধা হবে। তো দেখো আমি ত্বরণ যখন ঘর্ষণ দেওয়া থাকে প্রিভিয়াস ক্লাসে বলছিলাম এইভাবে ত্বরণ বের করা যায়, A ইকুয়াল mg sin থিটা মাইনাস fk ডিভাইডেড বাই m। কিভাবে আসে সেটা গত ক্লাসে দেখানো হয়েছে, সো আমি আজকে আর সময় নষ্ট করছি না। তাহলে আমাদের এই ভ্যালুটা কত আসে আমি একটু দেখে নিই। ত্বরণটা 4.86 মিটার পার সেকেন্ড স্কয়ার। ত্বরণটা আমাদের ম্যাথের কাজে লাগবে, তাই আগে থেকেই বের করে রাখলাম। দেন এবার দেখা যাক আমরা যদি কাজ শুরু করি, আমাদেরকে বি পয়েন্ট নিয়ে কাজ করতে বলা হয়েছে, বি আর সি পয়েন্ট নিয়ে। তাহলে আমরা উপর থেকেই কাজ করে আসি, আমরা প্রথমে সি পয়েন্ট নিয়ে কাজ করি সি বিন্দুর জন্য। তাহলে আমি লিখতে পারি ই কে সি, সি বিন্দুতে গতিশক্তি হাফ mv স্কয়ার। বি স্কয়ার মানে তুমি জানো 2s লিখলে হয় যেহেতু আদিবেগ 0, সো 2 এর সাথে 2 যদি চলে যায় আর থাকে ms, যেখানে আমরা অলরেডি মান বের করে রেখেছি। m এর মান তো জানতামই 50, ত্বরণ 4.86 আর s টা হচ্ছে সে কোন জায়গা থেকে কোন জায়গায় আসলো, তো শুরুটা এখান থেকে আর সে c মানে এখানে আসছে, সে 4 মিটার আসছে, যে 4 972। আমার একটা কাজ গেল। দেন আবার আসো বিয়োগ শক্তি, mgh 59.8। আমাদের h এর ভ্যালু লাগবে যেটা কিনা বোঝাই ভূমি থেকে বস্তুটা কত উপরে আছে। আমি যেই বিন্দুতে কাজ করতেছি, যেই বিন্দুকে বস্তুকে হিসাব করে কাজ করা হচ্ছে সেটা ভূমি থেকে কত উপরে আছে। তো আমি যেহেতু সি পয়েন্টে কাজ করতেছি তাহলে আমার এই উচ্চতাটা দরকার, আমার এই উচ্চতাটা দরকার। তাহলে আমি এখানে একটা নাম দিই, সি যেহেতু ছিল আমি এখানে নাম দিচ্ছি এফ, যেমন আমি দিতে পারো। সো আমি এটা মুছে দিচ্ছি 4.86টা তোমরা একটু মনে রাখবা ত্বরণটা বসানোর সময়। ত্বরণ ছিল 4.86। তো আমার এখন এই মানটা দরকার। সো দেখো এতক্ষণ ধরে তো আমরা করে আসছি, ওইভাবে আমরা বের করতেছি sin থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ CF, আর অতিভুজ হচ্ছে আমাদের দেখো তো এই পুরোটাই অতিভুজ না, আমি যেহেতু ত্রিভুজ নিয়ে কাজ করতেছি তাহলে আমার এই পুরো জিনিসটাই তো অতিভুজ, যেটা কিনা 4 + 4 a থেকে b পর্যন্ত 4, b থেকে c পর্যন্ত 4, মানে টোটাল 8 মিটার। তাহলে আমাদের অতিভুজের ভ্যালু হচ্ছে এখানে 8। যদি আমি CF বের করি আর গুণ করে দাও 8 sin 30, sin 30 ভ্যালু তো হাফ, তাহলে 4। আমাদের এটা পাওয়া গেল 4 মিটার। তাহলে বসিয়ে দিচ্ছি ভূমি থেকে উচ্চতা 4, 1960। এখন দেখো আমরা একটু আগে যে ম্যাথটা করেছিলাম ওইখানে যেহেতু ঘর্ষণ ছিল না, তাই গতিশক্তি আর বিভব শক্তি নিয়ে কাজ করলে আমাদের কাজ হয়ে গিয়েছিল, ঠিক আছে। বাট এখানে দেখো তোমায় কিন্তু ঘর্ষণ দেওয়া আছে, সো যখন সে এখান থেকে এখানে আসছে ঘর্ষণের কারণে কিন্তু একটা শক্তির অপচয় তার হয়েছে। যখন আমরা ঘর্ষণ দেওয়া ম্যাথ করবো তখন কিন্তু এই জিনিসটা হিসেব করতে হবে, ঠিক আছে। যদিও তোমাকে প্রশ্নে যান্ত্রিক শক্তির নিত্যতা চাইছে, যান্ত্রিক শক্তি মানে কিন্তু শুধুমাত্র গতিশক্তি আর বিভব শক্তিকে বোঝায়, অপচয় কিন্তু শক্তি আসে না। বাট আমি পুরো জিনিসটা দেখাই একসাথে তোমাকে এক্সপ্লেন করে দিচ্ছি। যান্ত্রিক শক্তি না বলে পরীক্ষাতে বলতেও পারতো বিউ সি বিন্দুতে মোট শক্তি একই কিনা, বা শক্তির সংরক্ষণশীলতা মানে কিনা, শক্তি নিত্যতা মানে কিনা। যান্ত্রিক শক্তিটা উল্লেখ না করলে সেক্ষেত্রে তো আমার মোট শক্তি বের করে দেখাইতে হইতো, তাই না। সো আমি একটু দেখিয়ে দিচ্ছি। তাহলে আমরা এই জায়গাতে বের করতেছি লসটা, যে এখান থেকে এখানে আসতে কতটুকু লস হয়েছে বা অপচয় হয়েছে। তাহলে বের করো এল মানে লস বোঝাচ্ছি আমি, যেটা কিনা সি পয়েন্টের জন্য। তো কিভাবে বের করবা, এখানে যেটুকু লস হয়েছে, ঠিক আছে, ওটাকে তুমি বের করবে এফএস দিয়ে। এই এফটা কোন এফ, এটা ঘর্ষণ বলের কারণে, তাই এটা এফকে। এফকে ভ্যালু ছিল 2, এখান থেকে এখান পর্যন্ত তার কতটুকু আসতে হয়েছে 4 মিটার আসতে হয়েছে, যেটা কিনা আমি পাচ্ছি 8 জুল। তাহলে আমার এখন মোট শক্তি যখন আমি হিসাব করব ইকেএসি, ইপিসি এবং ইএলসি তিনটা মানে আমার যোগ করতে হবে।
2940, আমি টোটাল শক্তি পাচ্ছি 2940, আমি এই পাশে লিখতেছি ই টোটাল 2940 জুল। এটা হচ্ছে আমাদের সি বিন্দুর মোট শক্তি 2940 জুল। মানগুলো কোনো এক পাশে লিখে রাখলে ভালো হতো, লাস্ট যেহেতু যান্ত্রিক শক্তি নিতে হলে তোমাকে বলতে হবে, তো আমি লিখে রাখি একটা পাশে আমাদের যে গতিশক্তি আর বিভব শক্তি বেরোলো শুধুমাত্র কত আসছে ওটা আমি একটু লিখে রাখতেছি এই পাশে। আমাদের ই কেসি আমি এর সাথে যোগ করে লিখে রাখি ই কেসি প্লাস ইপিসি, এটুকু কিন্তু যান্ত্রিক শক্তি, ঠিক আছে। এই দুইটাকে যখন যোগ করব আমরা যখন এই দুইটাকে যোগ করতেছি সি বিন্দুর গতিশক্তি আর সি বিন্দুতে বিভব শক্তি, এটাই কিন্তু যান্ত্রিক শক্তিকে মেন করবে। বাট মোট শক্তি যখন হিসাব করব তখন কিন্তু আমাদেরকে অপচয়কৃত শক্তি সহ বলতে হবে। আশা করি বুঝতে পারছো। সো এই দুইটার মোট শক্তি আমরা পাচ্ছি 2940 পেয়েছিলাম, সেখান থেকে যদি 8 চলে যায় তাহলে 2932। এই একটা যান্ত্রিক শক্তি আমরা বের করে রাখলাম। দেখো আমরা এবার বি বিন্দু নিয়ে কাজ করব। বি বিন্দু নিয়ে যদি আমরা কাজ করি তাহলে ই কে বি ইকুয়াল হাফ এম বি স্কয়ার। তোমরা বুঝেই গেছো, এটা কিন্তু দিন শেষে কাটাকাটি করার পর এমএসি আসে। তাহলে এম এর ভ্যালু আমরা জানি 50, ত্বরণ ছিল 4.86, যেটা আমি মুছে দিয়েছি 4.86। আর এই ক্ষেত্রে অ্যাসেলেটরটা কত হবে, সে একটা সময় এখানে ছিল শুরুর পয়েন্টে, সে এখন বি তে এসেছে, তাহলে ওর 8 মিটার আসতে হইছে, তাহলে আমি দিলাম 8। 15 to 4.86 into 8, 1944 জুল। যদি বিয়োগ শক্তি বের করতে চাই এম এর ভ্যালু দেখো 59.8। দেখো এইচ লাগতেছে আমাদের, এই ক্ষেত্রে এইচ মানে কি, তুমি বি পয়েন্টে কাজ করতেছো, বিটা ভূমি থেকে কতটুকু উপরে আছে, তাই তো বিটা ভূমি থেকে কতটুকু উপরে আছে সেটা তোমাকে বের করতে হবে। তো তুমি এটা 4 জানতেছো, এটা 30 ডিগ্রি, তুমি আগের মতো করে লম্বা বের করতে পারবে না। সো আগের মতো করে যদি বের করো তখন দেখবে এটা 2 মিটার আসতেছে। সো আমি আর বের করে দেখালাম না, তোমরা একটু করে দেখবা। তো যদি এটা 2 আসে তাহলে আমরা 2 বসিয়ে দিচ্ছি। জুল, তাই তো। এবার আসো আমাদের লসটা বের করি। এফকে ছিল 2। এখন দেখো তো, তুমি যদি বি পয়েন্টে চলে আসছো, তোমার কত মিটারের জন্য লস হিসাব করতে হবে। তুমি এইখান থেকে এইখান পর্যন্ত আসছো, মানে 8 মিটারের জন্য লস হিসাব করতে হবে। ওই যে গতিশক্তির ক্ষেত্রে এস ড্রাইভে হিসাব করি আর কি আমরা, ঠিক আছে। তাহলে 8 দ্যাট ইজ 16 জুল। দেখি আমাদের টোটাল এনার্জিটা আগের মতো আসে কিনা, যেটা আমাদের 2940 এসেছিল মোট শক্তি যেটা আর কি। তাহলে 1940 প্লাস 980 প্লাস 16, ইয়েস 2940 ই টোটাল। তাহলে আমরা কিন্তু বলতেই পারি বি ও সি বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতা মানে কিনা, মোট শক্তি নিত্যতা মানে কিনা যদি জানতে চাই তো তাহলে হ্যাঁ শক্তির নিত্যতা মেনে চলে, ঠিক আছে। দেখো বি পয়েন্টে মোট শক্তি আমরা যা পাইছি, সি বিন্দুতে মোট শক্তি কিন্তু তাই পাইছি, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে শক্তির সংরক্ষণশীলতা মেনে চলে। বাট ওরা বলছে কি যান্ত্রিক শক্তির নিত্যতা মানবে কিনা, ঠিক আছে। তো যান্ত্রিক শক্তি সেম কিনা আমরা দেখি। আমরা এই পয়েন্টের জন্য দেখি যান্ত্রিক শক্তি কত আসে আমাদের, ই কে বি প্লাস ই পি বি, এই দুটো করলে আমরা দেখতে পাবো 1944 প্লাস 980 2924। ওই লসটা হিসাব করা লাগবে না, শুধুমাত্র গতিশক্তি আর বিভব শক্তিটা হচ্ছে যান্ত্রিক শক্তি আলোচ্য বিষয়। তাহলে 2924 তুমি দেখতেই পাচ্ছ আমাদের মোট শক্তি 2940টা মিলে গেলেও আমাদের যে কিনা শুধুমাত্র যান্ত্রিক শক্তি সেটা কিন্তু দুটো পয়েন্টে ম্যাচ করেনি। দেখো আমরা পেয়েছিলাম সি বিন্দুর জন্য 2932 যান্ত্রিক শক্তির মানটা, আর আমরা বি বিন্দুতে দেখতে পেলাম 2924।
তার মানে যান্ত্রিক শক্তির নিত্যতা কিন্তু সে মেনে চলেনি, ঠিক আছে। তো তোমাকে যখন যান্ত্রিক শক্তির কথা বলা হবে, এই প্রশ্নের আনসার হবে যান্ত্রিক শক্তির নিত্যতা মেনে চলবে না বা প্রতিফলিত হবে না। আর তোমাকে যদি চাওয়া হতো শুধুমাত্র শক্তি নিত্যতা বা মোট শক্তি সংরক্ষণশীলতা, তখন আমাদের উত্তর হতো মোট শক্তি সংরক্ষণশীলতা মেনে চলে। আশা করি বুঝতে পেরেছো সবাই।